নমস্কার বাংলাদেশ। আদাব সালাম সবাইকে। বহুদিন পরে আপনাদের মাঝে কথা বলতে এলাম। মাঝে কথাবার্তা হয়নি কারণ আপনারা জানেন যে আমার উপরে অতি প্রীত হয়ে কিছু জামাতি, কিছু বিরোধী পক্ষ তারা আমার ফেসবুকটাকে অফ করে দিয়েছিল রিপোর্ট করে। তো ঈশ্বর সৎ এবং সাহসীদের সঙ্গে থাকেন, আমার ফেসবুক ফিরে এসেছে। আমার এত এত 18 কোটি বাংলাদেশি ভাই বোনের শুভকামনা, তাদের আমার প্রতি ভালোবাসা, স্নেহ, যারা ছোট তাদের শ্রদ্ধা, আর প্লাস আমার ভারতের নিজের যেটা রাজনৈতিক প্রেক্ষাপট, সেটা তো আছেই। তো কাজেই আমার প্রোফাইল ডাউন করে দেওয়াটা খুব সহজ হবে না, হলেও সেটা সাময়িক, প্রোফাইল ফিরে আসবে। তো আজকে আমরা মূলত কথা বলবো যে একজন ভারতীয় রাজনীতিবিদের দৃষ্টিভঙ্গিতে আগামীর বাংলাদেশ, বাংলাদেশ কোন পথে ধাবমান, কি হতে চলেছে, আমি কি আশা করছি, কি আশঙ্কা করছি, এই আশা আশঙ্কা এই সমস্ত নিয়ে আজকে একটু পর্যালোচনা করব। তো আপনারা অনেকদিন ধরেই দাবি করছিলেন যে দাদা আপনাকে পাওয়া যাচ্ছে না, আপনি আসুন, আপনার কথা শোনা হয়নি। তো সত্যি বলতে কি, দেখুন, আমি তো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নই। আমার কোনো ইউটিউব চ্যানেল বা সেই অর্থে তো তেমন কিছু আছে, মানে আমার আমার সেরকম নিজেকে প্রাতিষ্ঠানিকভাবে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে প্রজেক্ট করার কোনো ইচ্ছে নেই। সো আমার কাছে যদি কিছু বলার না থাকে তো আমি আসতে চাই না আর কি। আপনাদেরও সময় নষ্ট এবং আমারও সময় নষ্ট। আর শুধুমাত্র একটা পারসেপশনের উপরে বেস করে, হ্যাঁ, একটা ওয়াইল্ড ওয়াইল্ড থট, এগুলোর উপরে বেস করে মিথ্যের বেশাতি করতে আমি আসতে রাজি নই। আমি যদি আপনাদের মাঝে আসি এবং দুটো কথা বলি, তো তাহলে তার মধ্যে কিছুটা সারবত্তা থাকতে হবে, কিছুটা সত্যতা থাকতে হবে, যেটা মানুষ শুনতে চান। তো যতক্ষণ না সেই জায়গাটা একটা পূর্ণতা লাভ করছে, যতক্ষণ না আমি সেই জায়গাটাকে আনতে পারছি, সেই সেই জায়গাটা আপনাদের সামনে মেলে ধরতে পারছি, ততক্ষণ আমি আপনাদের মাঝে আসতে রাজি নই। তাই একটা 2-3 মাসের একটা গ্যাপ, একটা বিস্তর গ্যাপ পড়ে গেল। তো বন্ধুরা, আজকের সন্ধে, সন্ধে ঠিক নয় আর কি, এটাকে আমরা লেট ইভিনিং বলি, আপনাদের সাথে কাটাচ্ছি। মন খারাপ তো বটেই, আপনাদের যা, আপনারা যে যে আহ, তমসাচ্ছন্ন কালখণ্ডের মধ্যে দিয়ে যাচ্ছেন, যে সমস্ত হোয়াটসঅ্যাপ ফোন কল গুলো আসে, সেগুলো দেখি মনটা খারাপ হয়। আমার পক্ষে সবাইকে জবাব দেওয়া সম্ভব হয় না, পেরে উঠি না। অসংখ্য ফোন কল থাকে, আমি ফোন ধরি না বা হোয়াটসঅ্যাপ প্রপারলি রিপ্লাই করি না। সবকটা যে দেখা হয় তেমনটাও নয়। তাই আজকে আপনাদের কাছে একটু আমি স্বনির্বন্ধ অনুরোধ করি করজোড়ে, যে ব্যক্তিগত ফোন কেউ করবেন না, ব্যক্তিগতভাবে কেউ কিছু জানতে চাইবেন না, দাদা আমাদের ভবিষ্যৎ কি, বাংলাদেশ কোন পথে যাচ্ছে, নেত্রী কবে ফিরবেন। আর দেখুন, নেত্রী কবে ফিরবেন, আমি খুব ছোট মানুষ, হ্যাঁ, এটা বলার জন্য আমি ঠিক সঠিক লোক নই। আমার কাছে কোনো খবর থাকলে আমি নিজে ফেসবুকে লাইভে চলে আসব, বা বিভিন্ন চ্যানেল থেকে আমাকে পডকাস্ট করে, বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে আমাকে নিয়ে যায় অতিথি হিসেবে, আমি সেখানে কথা বলি, আমি সেখানে বলবো, সেগুলো ফলো করবেন। ব্যক্তিগতভাবে আমি আমি প্রত্যেককে অ্যাটেন্ড করতে পারি না, পারবো না, আমাকে মার্জনা করবেন। তো যাই হোক, আজকের এই সন্ধেবেলাটা, এই সন্ধেটা আমি বঙ্গবন্ধু শেখ মুজিবকে উৎসর্গ করে আমি আমার বক্তব্য শুরু করতে চাই।
তুমি আকাশের ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশ বাতাসে ধ্বনিত হচ্ছে তোমারই বজ্র কণ্ঠস্বর। তোমার পথে পথ চলে আজ সাহসেতে বলিয়ান, মুজিব, তব পথপানে যে বেঁচে আছে কোটি প্রাণ। আজও কোটি কোটি মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে তারা বিশ্বাস রেখে সেই পথে পথ চলে তারা আজও বেঁচে আছে, একটা স্বপ্নকে বুকে আঁকড়ে রেখে যে আবার সুদিন ফিরবে, আবার আগের বাংলাদেশ ফিরে আসবে, আবার বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে, এবং এই দুর্বৃত্ত শাসকদের হাত থেকে এই 18 কোটি বিপর্যস্ত জনজীবন একদিন মুক্তি লাভ করবে। আপাতত এই আশাটুকুকে সম্বল করেই বেঁচে থাকা। তো সেটুকুও যদি না থাকে তাহলে তো আর মানুষের জীবন থাকেই না আর কি। তা একটা বাংলায় প্রবাদ আছে, আশায় বাঁচে চাষা। তো সেরকম আপনারা যেমন আশাবাদী, সীমান্তের এপারে বসে, পশ্চিমবঙ্গে বসে, ভারতবর্ষে বসে আমরাও একই আশায় বুক বেঁধেছি। আমি আবার বলি যে আমি তো বাংলাদেশের নাগরিক নই, বাংলাদেশের রাজনীতিও আমি করি না। আওয়ামী লীগ বলুন বা বিএনপি বলুন বা অন্য যে কোনো রাজনৈতিক দল, আমার সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। না আমার আছে, না আমার দেশের আছে, কিন্তু আমরা নেক্সট ডোর নেবার হিসেবে বাংলাদেশের উন্নয়ন চাই। বাংলাদেশ দ্রুত উল্কা সদৃশ আগের মতোই তারা উন্নয়নের পথে ধাবিত হোক। আমার নেক্সট ডোর নেবার, আমার প্রতিবেশী রাষ্ট্র, তাদের মঙ্গল কামনা করি, এবং যে রাজনৈতিক দলের হাত ধরে বাংলাদেশে সুদিন ফিরে আসবে আমরা সেই দলের পক্ষে। অর্থাৎ তো বাংলাদেশের শুভকামনা করতে গিয়ে যেটা দাঁড়ায়, যেটা আমরা খুঁজে পাই, যে আওয়ামী লীগ আর উন্নতির পথে ধাবমান বাংলাদেশ প্রায় সমার্থক। তো সেই অর্থে আমরা কিছুটা হলেও একটু আওয়ামী লীগের পক্ষে কথা বলি, বা আমরা চাই যে ক্ষমতায় আওয়ামী লীগ ফিরে আসুক। কারণ আপনারা বলুন না, একটা ছোট রাষ্ট্র, কৃষি প্রধান দেশ, তবুও কৃষিতে তারা স্বয়ংসম্পূর্ণ নয়। জনসংখ্যা মোটামুটি 17 থেকে 18 কোটি, এবং এখনো বাংলাদেশ তাদের কৃষিতে যা উৎপাদন তাতে তারা নিজেদের যেটা প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, সেটা জোগাড় করে উঠতে পারে না। তো ভারত বাংলাদেশের ফুড বাস্কেট। এবার যদি আমরা শিল্পের কথা বলি, সেই অর্থে বাংলাদেশে শিল্প বলতে তো তেমন কিছু নেই, এক টেক্সটাইলকে যদি আমরা বাদ দিই। কিন্তু টেক্সটাইলও তো খুব একটা প্রশংসনীয় উদ্যোগ, এটার কৃতিত্ব তো দেশরত্ন শেখ হাসিনাকে দিতেই হবে। কারণ যতদূর জানি আর কি, আমার তথ্যগত কিছু ভুল থাকতে পারে, মার্জনা করবেন যদি তেমনটা থাকে, বাংলাদেশের টেক্সটাইল 80 বিলিয়নের মার্কেট, যেটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। তা আপনি ভাবুন যে একজন নেত্রী, একজন রাজনেতার কি অসম্ভব দূরদর্শিতা থাকলে পরে তিনি দেখতে পান, তিনি কি অসম্ভব ভিশনারি, যে যিনি আজ থেকে 20 বছর আগে ভেবেছিলেন যে মহিলা সশক্তিকরণ দরকার, নারীর, যেটাকে আমরা উইমেন এম্পাওয়ারমেন্ট বলি, যেটা নিয়ে আজকে ভারতবর্ষ খুব কাজ করছে। আমাদের মোদিজির সরকার উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে ভীষণ কাজ করছে, এবং আমরাও খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি। এই বিষয়টা শেখ হাসিনার চোখে এটা ধরা পড়েছিল আজ থেকে প্রায় 2 দশক আগে। আপনারা জানেন যে শারীরিক সক্ষমতা কিছুটা কম হওয়ার কারণে মহিলাদের দৈনিক ভাতা মজুরি সেটা পুরুষদের তুলনায় কিছুটা কম হয়, রাইট? আবার টেক্সটাইলে যে ধরনের স্কিল দরকার মহিলাদের,
আঙুলগুলো একটু সুইফট হওয়ায় তারা, তাদের প্রোডাক্টিভিটি অনেক বেশি। তাহলে ভাবুন ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, কম খরচা অথচ অতিরিক্ত প্রোডাক্টিভিটি। এই জিনিসটা উনি তার দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পেয়েছিলেন বলে কিন্তু আজকে টেক্সটাইলে বাংলাদেশ এইভাবে তাদের উত্থান হয়েছে, এবং ছোট্ট একটা দেশ বিশ্বের মানচিত্রে কিন্তু জ্বলজ্বল করতে থাকে। তো কেন করে বাংলাদেশকে সারা পৃথিবী কেন একটু আলাদা করে রেকগনাইজ করে? বাংলাদেশ তো আহ, আপনারা কিন্তু খারাপ ভাববেন না, কারণ দেশটা আমার, আমি বারবার বলি, আমার 14 পুরুষের বসত ভিটে এই মাটি, আমার বাবার জন্মভূমি। আমার বাবা বাংলাদেশের মাটিতে জন্মেছেন, এবং আমি বাংলাদেশের একজন প্রখ্যাত একটি জমিদার পরিবারের বংশধর, এবং বেশ বড়সড় জমিদারি, যে জমিদারিগুলো রেকর্ডেড আছে গভর্নমেন্টের কাছে আজও। সেরকমই একটা পরিবারের আমি বংশধর। তাই বাংলাদেশের সাথে আমার আত্মীয়তাটা আত্মার আত্মীয়তা, আরো অনেক বাঙালির মতো, আরো লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালির মতো। ভৌগোলিক কাঁটাতারের বেড়া কিন্তু আমাদের আহ আত্মিক দিক থেকে কিন্তু বিচ্ছিন্ন করে রাখতে পারেনি। হয়তো ভৌগোলিক দিক থেকে আজকে আমরা দ্বিখণ্ডিত, দ্বিধা বিভক্ত, বা আমি বাংলাদেশে যেতে চাইলে আমাকে সেই দেশের সরকারের অনুমতি নিতে হবে, যেটাকে পোশাকি ভাষায় আমরা বলি ভিসা। আপনারা যদি ভারতে আসেন তাহলে আপনাদের একটা ভারত সরকারের অনুমতি নিতে হয়, যেটাকে বলে ভিসা। এই এই বিষয়গুলো আছে, এই ব্যারিয়ার গুলো আছে। কিন্তু কোনোই ভৌগোলিক তারের কাটা তার আমাদের যে আত্মার সাথে আত্মার আত্মীয়তা, এটাকে বেঁধে রাখতে পারেনি। এটাকে, আই মিন, আত্মীয়তাটাকে আটকে দিতে পারেনি। আমরা কিন্তু একে অপরের সাথে ভীষণভাবে মনের দিক থেকে সম্পৃক্ত, কাজেই দেশটা আমারও। তো আজকে সুদান, কেনিয়া বা নাইজেরিয়া বা দক্ষিণ আফ্রিকার বিভিন্ন রাষ্ট্র আছে, তাদের সাথে বাংলাদেশের পার্থক্যটা কেন? বাংলাদেশ তো ছোট্ট একটা ভূখণ্ড, মানে ভারতের একটা রাজ্য, যেটা অবিভক্ত বাংলা ছিল, সেটা দ্বিখণ্ডিত হয়ে তার একটা লার্জার সেকশন বলতে পারেন, 2/3 অফ অফ এ স্টেট, অ্যারাউন্ড 60% অফ টোটাল বাংলা, যেটা আজকের দিনে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছে, যেটাকে বাংলাদেশ বলে আমরা চিনি, জানি। কিন্তু দেশটাকে লোকে আলাদা করে কেন রেকগনাইজ করে? কারণ বাংলাদেশের দলে একটা মেসি আছে, তার নাম শেখ হাসিনা। তো অনেকেই বলবেন, দাদা আরে আছে কেন বলছেন, উনি তো ক্ষমতায় নেই, ও তো তার জায়গায় দুর্বৃত্ত শাসক। আমি তো সরকার বলি না, শুধু ইউনূস জায়গাটা দখল করেছে। না, গায়ের জোরে হয়তো জায়গাটা দখল করেছে, চেয়ারটা দখল করেছেন উনি। কিন্তু বাংলাদেশের সংবিধান স্বীকৃত প্রধানমন্ত্রী কিন্তু আজও শেখ হাসিনা, কারণ উনি কোথাও তার রেজিগনেশন টেন্ডার করেননি। আবার উনি চাইলেও যে গোটা আওয়ামী লীগ স্টেপ ডাউন করবে, সেই ক্ষমতাও তো সংবিধানের বলে ওনার হাতে ছিল না। কারণ এটার জন্য পার্লামেন্টে গিয়ে একটা ভোটাভুটি হয়, 2/3 মেজরিটির সাপোর্ট নিতে হয়, যে উনি যদি স্টেপ ডাউন করতে চাইতেন। তো সেগুলো তো হয়নি। সো ফর অল সেড অ্যান্ড ডান, ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস, বাংলাদেশের প্রধানমন্ত্রী আজও শেখ হাসিনা, এবং বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা অফিসিয়ালি আজও আওয়ামী লীগের হাতেই আছে। তো সেই অর্থে আমি বলি প্রধানমন্ত্রী, আমরা সবাই বলি প্রধানমন্ত্রী, এবং ভারত সরকার তাকে রাষ্ট্রীয় মর্যাদাতেই, একজন একজন স্টেটসম্যানকে, একজন স্টেট হেডকে যে হাইয়েস্ট লেভেলের প্রোটোকল দেয়, উনি সেই প্রোটোকলে আছেন, কারণ আমাদের কাছে উনি অত্যন্ত সম্মানিত, সমাদৃত একটা রাষ্ট্রনায়ক। তো সেটা ইউনিস মোটেই নয়, নন। আমাদের আমাদের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী আজও শেখ হাসিনা। এবার কথাটা হলো যে হঠাৎ একটা গেল গেল রব উঠেছে। কি সর্বনাশ কাণ্ড, কি সর্বনাশ কাণ্ড! বিমস্টেকে মোদিজি ডক্টর ইউনূসের সাথে বৈঠক করলেন, সাইড টক হলো। তাহলে কি ইন্ডিয়া শেখ হাসিনাকে ডিজোন করে ফেললো? তাহলে কি ইন্ডিয়া তার রাজনৈতিক কূটনৈতিক অবস্থান পাল্টে ফেলছে?
একটা গেল গেল রব উঠেছে, চারিদিকে একটা দুশ্চিন্তার কালো মেঘ দানা বেঁধেছে। অনেকেই আমার কাছে এই প্রশ্ন করেন, বা যারা আমার কাছে করেন না তাদের মনেও এই প্রশ্ন বুকে বুকে একটা চাপা বেদনা সৃষ্টি করে। একে তো 5ই আগস্টের পর থেকে যে প্রবাহমান ঘটনাবলী, তার ফলে একটা আহ ক্রমাগত রক্তক্ষরণ, 18 কোটি ভাই ভাই বোনের হৃদয়ে তো চলছেই, তার উপরে যদি এরকম একটা অবস্থান জানা যায় যে ভারত সরকার কি তাহলে স্টান্স পাল্টে নিল, ভারত কি ডিসোন করলো, তাহলে বিষয়টা কি দাঁড়ায়? না বন্ধু, ভারত সরকার স্টান্স পাল্টায়নি। ভারত সরকার একই জায়গায় আছে, আর একই রকম দৃঢ় চেতা। ঠিক 5th আগস্টে যেমন ছিল, আজও এক্স্যাক্টলি তাই। ফোটা ডেভিয়েশনের কোনো সামান্যতম কোনো সম্ভাবনা নেই। সামান্যতম কোনো সম্ভাবনা নেই। তাহলে ভারত কেন, মানে মোদিজি কেন বৈঠক করলেন ডক্টর ইউনূসের সাথে? বিষয়টা হলো যে আমরা তো সভ্য সমাজের অংশীদার। ভারত একটা সভ্য ভদ্র রাষ্ট্র হিসেবে সারা বিশ্বে সমাদৃত। ভারতের একটা পরিচিতি আছে। একটা দেশ যখন বারবার করে অনুনয় বিনয় কাতর আবেদন করে যে একটু বসুন না, একটু 15 মিনিটের একটা স্লট বের করুন, বারবার ডক্টর ইউনূস আসতে চেয়েছিলেন, ভারত সরকার সেগুলোও অ্যাকসেপ্ট করেনি। তো এর পরের ব্যাপারটা একটু কোথাও মনে হচ্ছিল যে না না, এটা বোধহয় একটু অভব্যতা হচ্ছে, এটা ঠিক নয়। উনি যখন বারবার বসতে চাইছেন, ঠিক আছে, একটা একটা ফর্মাল 15-20 মিনিটের একটা সিটিং হতেই পারে। তো এবার আমি আপনাকে আবহটা বলি, মানে আপনাদের বিষয়টা হয়েছিল যে যে প্রেক্ষাগৃহে আমরা দেখেছি ডক্টর ইউনূস আর মোদিজির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হতে, উম, এটা এটা কিন্তু কোনো শীর্ষ বৈঠক হিসেবে এটাকে আখ্যায়িত করা যাবে না। এটা এটা কিন্তু একটা সাইড টক। হ্যাঁ, যেটা আর কি কোনো একটা সেমিনার বা কিছু হলে ওই দুটো কোনো দেশের রাষ্ট্রপ্রধান একটু বসে কথা বললেন, কিছু করলেন। তো সেটার অফিসিয়াল যে যেটাকে শীর্ষ বৈঠক বলা হয়, এটা তা নয়। তো সেদিন মোদিজি পর পর বিভিন্ন স্টেট হেডের সাথে ওই একই প্রেক্ষাগৃহে কথা বলছিলেন। একেবারে শেষে উনি জায়গা দিয়েছিলেন, উনি সময় দিয়েছিলেন ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূস আসতে 5 মিনিট দেরি করেন। তো যখন উনি ঢুকছেন, তখন যেটা প্রোটোকল, বা একটা ভদ্রলোক আরেকটা ভদ্রলোককে যে ব্যবহারটা অফার করে, যেমন রাজা রাজা পুরু আলেকজান্ডারকে বলেছিলেন যে যখন আলেকজান্ডার জিজ্ঞেস করছে যে আপনি তো পরাজিত, আপনি তো আমাদের হাতে ধরা খেয়েছেন, তো আপনি আমার কাছ থেকে কি ব্যবহার আশা করেন? তো তখন পুরু বলেছিলেন যে দেখুন, আপনিও রাজা আমিও রাজা। একটা রাজার কাছ থেকে একটা রাজা যে ব্যবহার প্রত্যাশা করে, আমিও এক্স্যাক্টলি সেটাই করি। তা আলেকজান্ডার খুব খুশি হয়েছিলেন পুরুর এই সাহসিকতা এবং সাবলীল উত্তরে। এটাই হওয়া উচিত। তো যখন ডক্টর ইউনূস ঢুকছেন, পিএম মোদি চাইলে তাকে ইনসাল্ট করতে পারতেন চেয়ারে বসে থেকে, কিন্তু এটা প্রোটোকলের এগেনস্টে যায়। তো পিএম মোদি তাকে উঠে দাঁড়িয়ে সম্ভাষণ করেন। এবং আপনারা দেখবেন যে মোদিজির একটা খুব বিখ্যাত একটা বিখ্যাত ওনার একটা নিজস্বতা আছে, একটা স্বকীয়তা আছে। উনি যখন কোনো রাষ্ট্রপ্রধানকে মিট করেন, হুম, তখন উনি দু হাতে হ্যান্ডশেক করেন। একটা হাতে হ্যান্ডশেক করে আরেকটা হাত দিয়ে তার হাতের তালুটাকে, মানে হাতের পাতাটাকে একটু থাপড়ে দেন, মানে জাস্ট টু শো যে হাউ কর্ডিয়াল এম আই উইথ ইউ। ওকে। তো জড়িয়ে ধরা, এইসব ছবি তো আপনারা অসংখ্য দেখেছেন, এগুলো তো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল। যখনই কোথাও কোনো উনি উম, বিদেশে যান বা কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান আসেন, আমরা দেখেছি ডক্টর ইউনূসের ক্ষেত্রে মোদিজি সেই আন্তরিকতাটা দেখাননি।
উনি জাস্ট ফর্মাল হ্যান্ডশেক করে, না তার পিঠ চাপড়েছেন, না তাকে আলিঙ্গন করেছেন, না তেমন কোনো অন্তরঙ্গ মুহূর্ত উপহার দিয়েছেন যেটা ক্যামেরা বন্দি করা যায়, কিছুই করেননি। হ্যান্ডশেক করে মোদিজি আসন গ্রহণ করেছেন এবং ডক্টর ইউনূসও আসন গ্রহণ করেছেন। আর তারপরে যেটা জানতে পেরেছি যে তখন মোদিজি কুশল বিনিময় করে জানতে চাইলেন যে হ্যাঁ বলুন কি বলবেন। তো ডক্টর ইউনূসের প্রথম যেটা দাবি ছিল সেটা যে শেখ হাসিনা ভারতের মাটিতে বসে, ভারতের ভূখণ্ডে বসে উনি তার রাজনৈতিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন, যাতে বাংলাদেশে বিদ্বেষের আগুন ছড়াচ্ছে, যাতে বাংলাদেশ জ্বলে উঠছে। এটা একটু বন্ধ করা দরকার। আর তাকে প্রত্যাবর্তন করতে হবে, এটা আমাদের অনুরোধ, আবদার। তো মোদিজি বলেন যে দেখুন, ভারতবর্ষে ভারতবর্ষে বাক স্বাধীনতা আছে সবার জন্য, ওনার জন্যও আছে। তো কাজেই উনি তার সিস্টেম, তার ডিভাইস, তার সবকিছু ব্যবহার করে তিনি তার রাজনীতি করবেন, এতে আমাদের কি বলার আছে? আমাদের কিছু বলার নেই। সো আপনার এই রিকোয়েস্ট আমি রাখতে পারছি না। আর যেটা আপনারা বলছেন প্রত্যর্পণ, একটু বুঝতে ভুল করছেন। একটা প্রত্যর্পণ চুক্তি আছে, সাউন্ড ঠিক আছে, একটা প্রত্যর্পণ চুক্তি আছে বটে বাংলাদেশের সাথে, কিন্তু সেটা তো এক্সট্রাডিশন ট্রিটি, বন্দি প্রত্যর্পণ চুক্তি। প্রধানমন্ত্রী প্রত্যর্পণ চুক্তি নেই। আমাদের দেশে যিনি আছেন তিনি প্রধানমন্ত্রী। তো কাজেই লেট আস নট ডিসকাস দ্যাট, আমরা এটা নিয়ে কোনো কথা বলবো না। তো ডক্টর ইউনূস ধাক্কা খান আর কি, ওনার স্বপ্ন একেবারে চুরমার হয়ে যায়। উনি ভেবেছিলেন যে এটা উনি ম্যানেজ করে নেবেন। উনি তো ধূর্ত মানুষ, ডক্টর ইউনূস। তা না হলে 84-85 বছর বয়সে শুনেছি উনি নাকি ডাইপার ব্যবহার করেন। তো এই বয়সে গিয়ে যদি একটা মানুষ এতটা অ্যাসপিরেন্ট হয়ে ওঠেন, আহ, কেউ বলে না ওনাকে, কেউ বলে না সংস্কার, অথচ উনি ওই একই ভাঙা রেকর্ড বাজাতে থাকেন, সংস্কার সংস্কার সংস্কার। মানে আমৃত্যু যেন উনি এই প্রধান উপদেষ্টার আসনটাকে অলংকৃত করে রাখতে পারেন, এবং পরবর্তীতে যদি প্রধান উপদেষ্টায় নামকরণটা পরিবর্তিত হয়ে যদি প্রধানমন্ত্রী হয়ে যায়, তাহলে তো সোনায় সোহাগা। তো বিষয়টা হলো বিসমিল্লাহ গলদ বলতে যা বোঝায় যে ওনার ভাবনাটা সম্পূর্ণ ভুল। আহ, হয়তো উনি বুঝতে পারেন, বা বয়সকালীন ভীমরতি হলে যা হয়, আমাদের বাড়ির বয়স্ক বাবা মায়েরা তারা একটু জেদি হয়ে ওঠেন। তো উনি হয়তো একটু জেদের বশবর্তী হয়ে ভাবছেন যে আমি থাকলাম আরো অনেকদিন থাকবো। সেসব হওয়ার নয় আর কি, ওনার সময় বিদায় ঘন্টা বেজেই গেছে। আর শেখ হাসিনার পদধ্বনি শোনাও যাচ্ছে, তার আগমনী বার্তা কিন্তু আমাদের কানে যে রুনুঝুনু করে বাজছে আর কি, যে আহ, সীমান্তের এপারে বসে উনি যে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমি কিন্তু সেই আওয়াজটা শুনতে পাচ্ছি, আমি জানি না আপনারা আর কারা কি পারছেন না পারছেন। তো কাজেই ওনার তো এই স্বপ্নটা চুরমার হলো। তারপরে কথা শুরু হলো তিস্তার জল বন্টন নিয়ে। তো তখন ব্যাটনটা নিয়ে নেন জয়শঙ্কর, মানে মোদিজি তার সাথে আর বেশি কথাও লিঙ্গার করেননি। তো তখন মাঝে জাম্প করেন ডক্টর জয়শঙ্কর, আমাদের বিদেশ মন্ত্রী। তো উনি বলেন যে দিস ইজ নট দ্য রাইট প্লেস টু ডিসকাস অল দিস থিংস। ওকে, সো লেট আস ক্লোজ দিস চ্যাপ্টার হিয়ার। ওতেও তাকে এন্টারটেন করা হয়নি। তৃতীয় প্রশ্ন এসেছিল যে সীমান্তে যে বিএসএফ এর গুলিতে লোকজন মারা যাচ্ছে, তো তার উত্তরেও তাকে বলা হয় যে আপনাদের লোকেদের একটু সংযত করুন, তারা যেন উম, অনৈতিকভাবে অনৈতিকভাবে ইলিগালি সীমান্ত ক্রস না করেন। সীমান্ত ক্রস করলে তো এটা হবে, ভ্যালিড পাসপোর্ট ভিসা সহ যদি কেউ ভারতে আসে, ওয়েলকাম। আর ইফ নট, তাহলে তো বিএসএফ এর যেটা করণীয় বিএসএফ করবে, সেক্ষেত্রেও আমাদের কিছু বলার নেই। মানে এবার আপনি ভাবুন যে
তাহলে হলোটা কি? তাহলে বিমস্টেকের বৈঠকে পেলোটা কি বাংলাদেশ? কিছু না, কিচ্ছু পায়নি, হারালো অনেক কিছু। আপনাদের একটু রিওয়াইন্ড করে আমি আরো কিছুদিন পেছনে নিয়ে যাই। আপনাদের মনে আছে যে একজন 11 জন না 12 জনের একটা সর্বোচ্চ প্রতিনিধি দল ভারতে এসেছিলেন বাংলাদেশ থেকে। তারা ফারাক্কা ব্যারিস্টারে যেগুলো ঘুরে দেখেন, ভারত সরকার সব কোঅপারেট করে, তাদেরকে এগুলো ঘুরিয়ে দেখানো হয়, কিন্তু বৈঠক হয়নি কোনো। উই ডিডন্ট এন্টারটেন দেম। তাহলে মন খারাপ করছেন কেন ভাই? কেন মন খারাপ করছেন বলুন? কথা হওয়া বসা মানেই কি এমন কিছু হলো যে আমরা শেখ হাসিনাকে ডিজোন করে আমরা নিজেদের স্টান্স পাল্টে ফেললাম? পাল্টাইনি। তাদেরকে জানিয়ে দিয়েছি যে এটাই অবস্থান, এবং আমরা উই আর, এটা আমাদের অবস্থান। উই আর স্টিকিং টু ইট অ্যান্ড উই উইল স্টিক টু ইট। নো চান্সেস অফ এনি ডেভিয়েশন পার্টেনিং টু দিস ননসেন্স। হবে না, একদম হবে না। এবার এটা তো হলো। তো ফিরে এসে রিটার্ন গিফট দিয়েছে ইন্ডিয়া। বাংলাদেশ ভারতের ভূখণ্ড ব্যবহার করে তাদের যে রপ্তানি, এক্সপোর্ট, সেটা করে নর্মালি। এটা করে আসছে স্বাধীনতার পর থেকে। এটা সম্ভবত 1990 কোনো একটা সময় এরকম একটা চুক্তিও হয়েছিল। ইন্ডিয়া সরাসরি সেই চুক্তিকে ভায়োলেট করলো। তাদেরকে জানিয়ে দিয়েছে আমাদের ভূখণ্ড ব্যবহার করে তোমাদের কোনো রপ্তানি চলবে না, আমরা নিষেধাজ্ঞা আরোপ করলাম এর ওপরে। পরে অবশ্যই একটুখানি ভারত একটু কনসেশন দিয়েছে যে না ঠিক আছে। শুধু ভুটান আর নেপালের ক্ষেত্রে, যেহেতু ভুটান নেপালও বাংলাদেশের মতোই আমাদের একেবারে মানে তাদের প্রতি একটা অপত্য স্নেহ আছে, বন্ধু প্রতিম রাষ্ট্র, তো বলেছে ভুটান আর নেপালের ব্যবসাটা চালানো যেতে পারে, বাকি আর চলবে না। অর্থাৎ এ তো গেল ভাতে মারার গল্প। এবার একটু হাতে মারার গল্পে আসি। ধূর্ত খ্যাঁকশিয়াল ডক্টর ইউনূস ওই খুব ব্যালেন্স করে একটা চলার চেষ্টা করছেন উনি। চায়না যাওয়ার আগে উনি ভারতে আসতে চেয়েছিলেন, কিন্তু ভারত সরকার তাকে সেই অনুমতি দেয়নি, বা তার 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 প্রপোজালকে ডিক্লাইন করেছে, বিনম্রভাবে তাকে প্রত্যাখ্যান করেছে তার আসার আগ্রহকে। তো উনি চায়না গেলেন। উনি চায়না গিয়ে হঠাৎ চায়নায় গিয়ে বলা শুরু করলেন যে আই এম দ্য অনলি গার্ডিয়ান অফ বে অফ বেঙ্গল। দেয়ার আর নাম্বার অফ স্টেটস, ভারতের বেশ কিছু রাজ্য আছে যেটাকে আমরা সেভেন সিস্টার্স বলে চিনি। আমরা যদি বে অফ বেঙ্গল দিয়ে বা বাংলাদেশ যদি স্পেস না দেয়, ভারত মূল ভূখণ্ডের সাথে এই সেভেন সিস্টার্স এর কানেক্টিভিটি লস্ট হয়ে যাবে, থাকবে না। তো আমি আপনাদের একটা লোকেশন দিচ্ছি। হুম, 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 এই জায়গাটাকে কি বলে? আরে 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 আরে, যেখানে একটা আর কি একটা পুরনো লাল লালমনিরহাট, হ্যাঁ সরি, আমার বাড়ির কাছেই, আমি ভুলে গেছিলাম, সরি। লালমনিরহাট আমাদের একটা বিমানবন্দর আছে, যেটা এখন ধ্বংসস্তূপে পরিণত। আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারেন, এবং এইসব বলে আর কি ইন্ডিয়াকে একটা আন্ডার থ্রেট রাখা। আর তার সাথে তো মংলা পোর্ট টোর্ট দেখিয়ে দিয়েছে। এবার ভাবুন যে একটা কতক্ষণ হলো? আচ্ছা, 30 মিনিটস অ্যানাদার। ওকে, ফাইন। তো মংলা পোর্ট দেখিয়ে দিয়েছে যে এটাকে আপনারা অধিগ্রহণ করতে পারেন, মানে এটা হচ্ছে ভারতের ওপরে একটা প্রেসার মাউন্টিং এর ডিপ্লোমেসি। ভদ্রলোক বোধহয় ভুলে গেছেন যে চীন দেশটা আবহমান কাল ধরেই ভারতের পাশেই আছে।
একটা সময় সত্যি আহ, ধারে বাড়ে ভাড়ে গুণগত উৎকর্ষতায় শক্তিতে আমরা অপেক্ষাকৃত দুর্বলতর ছিলাম, কিন্তু সে তো ইতিহাস, ওয়ান্স আপন এ টাইম। আজকে তা নয়। আজকে হয়তো আমরা শক্তিতে চায়নার সমকক্ষ, বা হয়তো কিছুটা এগিয়ে আছি, কারণ রিসেন্ট পাস্ট চায়নার সাথে যে আমাদের হিট জেনারেশন গুলো হয়েছে, যে যেখানে যেখানেই যুদ্ধ হয়েছে ওদের সাথে আমাদের, সেখানে চায়নাকে খুব খুব মানে নাজেহাল করে ছেড়েছি আমরা। পাকিস্তান তো আর ভুল করেও এ পথ মারায় না। চায়নাও বুঝে গেছে যে আজকের ভারত অন্য ভারত, এটা মোদিজির ভারত। এই ভারতকে হ্যান্ডেল করা এত ইজি হবে না, এরা এক চড় খেলে চার চড় ফিরিয়ে দেয়। এবং মোদিজি তো, আমি বলেছি এর আগে, মোদিজির স্টেটমেন্টই হচ্ছে যে একের বদলা যদি 10 হয়, তাহলে আমি মনে করব যে ম্যাচটা ড্র। আর আমি ড্রতে বিশ্বাস করি না, একের বদলা 11 হতে হবে, তাহলে বুঝবো যে ম্যাচটা জিতলাম। তো এই বার্তাগুলো আমাদের যারা প্রতিবেশী রাষ্ট্র, সেসব জায়গায় পৌঁছে গেছে, তারা জানে, তারা অ্যাকসেপ্ট করে নিয়েছেন। কাজেই ভারতকে একটু সমীহ করে চলে। আর এখন চায়নার যে অবস্থা আর কি, যে টেরিফ ইম্পোজ করার পরে 104% টেরিফ, একটু ভাবুন। ইউএস 104% টেরিফ ইম্পোজ করেছে, তো চায়না তো অর্থনৈতিক দিক থেকে একেবারে মানে ধসে পড়বে, ভেঙে পড়বে। তাদের বিকল্প ব্যবস্থা কি আছে? একমাত্র তাদের জন্য মার্কেট হচ্ছে ভারত, 140 কোটি জনগণের ভারত। তো আপনি বলুন যে একটা 17 কোটি জনসংখ্যার বাংলাদেশ, যাদের সকলের পায়ে হাওয়াই চটি নেই, যাদের সকলের 1 কিলো আলু কিনে খাওয়ার ক্ষমতা নেই, দাঁড়িপাল্লার একদিকে এই 17 কোটির বাংলাদেশ, আরেকদিকে 140 কোটির ভারত, যাদের প্রত্যেকের হাতে একটা করে অ্যান্ড্রয়েড ফোন আছে, স্মার্টফোন আছে, চায় নাকি বাংলাদেশের কথায়, মানে এই ইউনুসের মতো একটা চাকর বাকরের কথায়, আমি চাকর বাকর ছাড়া তার বেশি কিছু বুঝিও না, কিন্তু চোর, তো চোর। তো একটা চোর মানুষকে খুব বেশি বয়সের জন্য সম্মান করি বটে, কিন্তু তার বাইরে অ্যাজ এ ম্যান ইউনুসের ওপরে আমার কোনো রেসপেক্ট নেই, আমার ভীষণ ডিসরিগার্ড আছে। তা একটা চোরের কথায় আমার মনে হয় না যে চায়না কখনোই ভারতের সাথে যুদ্ধ করার এই ভুলভ্রান্তি করবে। আর পরাশক্তি হিসেবে চায়না দ্বিতীয় হলে আমরা তৃতীয়, আর আমরা দ্বিতীয় হলে চায়না তৃতীয়। এবার ভারতের একটা, আমাদের একটা নীতি, যে যে সরকারই থাকুক না কেন, যে দলই সরকারে থাকুক না কেন, আমরা আমাদের সাফল্য খুব বেশি প্রচার করি না, আমরা এগুলো গোপন রাখি। যেমন আপনার পাশের বাড়িতে ডাকাতি হলো, যদি এটা মোসাড করায়, তাহলে মোসাড বলবে, দেখলে তো কেমন করালাম, কেমন ডাকাতি করিয়ে দিলাম, যাতে আপনি ভয় পান যে ওরে বাবা মোসাড, এদের সাথে লাগা যাবে না, আবার ডাকাতি করাবে। আর এই কাজটা যদি ভারতের করায়, বুঝতেই দেবে না, উল্টে জানতে চাইবে, তাই ডাকাতি কেন, কবে? আরে সে কি, ওনারা তো এতটা বিত্তবান নয় যে সেই বাড়িতে ডাকাতি হলো। হিয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যান্ড মোসাড। একই রকম সমরাস্ত্রের ব্যাপারেও ভারত কখনো বিশ্বকে জানান দেয় না যে আমাদের কাছে কি আছে, কটা পরমাণু আছে, কটা রাফায়েল আছে, কটা সুখোস আছে, কটা ব্রহ্মোস আছে, বলে না। যে সংখ্যাগুলো বাইরে বেরোয় সেগুলো ভুলভাল সংখ্যা। ওকে। তো এবার যেটা বলছিলাম, যে ফুটবলেও দেখেন সেমিফাইনালে, যখন পৃথিবীর, ধরুন বিশ্বকাপ ফুটবল, পৃথিবীর সেকেন্ড আর থার্ড বড় দলটা যখন পরস্পর যুযুধান, কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছেড়ে দেয় না, 1 ইঞ্চি জমি ছেড়ে দেয় না। দুটো দলই সমানভাবে ভালো খেলে। একটা দল যাদের ভাগ্যটা সেদিন ভালো, তারা একটা গোল পেয়ে যায়, জিতে যায়, ফাইনালিস্ট হয়, অন্য দলটা হেরে যায়। তো চায়না এটা ভালো করে জানে যে ভারতও চায়নার সমকক্ষ। যদি কোলেটারাল ড্যামেজ হয়, তাহলে চায়না আর ঘুরে দাঁড়াতে পারবে না। চায়নার অবস্থাও পাকিস্তানের মতোই হবে, হাতে ভিক্ষের বাটিটা চলে আসবে। কাজেই চায়না এই ভুলটা করবে না, আর তার উপরে তো গলা টিপে টুটি টিপে ধরে আছে আমেরিকা। আর লাস্ট আমি যেটা বলে আজকের বক্তব্য শেষ করব,
সেটা হলো যে সীমান্তে এই যে সেভেন সিস্টার্স নিয়ে যে ডক্টর ইউনূসের এই যে লাফালাফি, আগে তো আমরা জানতাম না। একটা সময় বঙ্গবন্ধু বলেছিলেন আমাদের ফোর্সের দরকার কি, ইন্ডিয়াই তো আছে, আমরা কেন ডিফেন্সে খরচা করব, ভারত আছে তো, আমাদের তো প্রতিবেশী একটাই রাষ্ট্র ভারত। আর সত্যিই তো ভারতের হাত ধরে বাংলাদেশ ভূমিষ্ঠ হয়, আপনারা স্বাধীনতা অর্জন করেন, সার্বভৌমত্ব লাভ করেন। তো আমরা জন্ম দিয়েছি, তো আমরা কখনো আপনাদের সাথে যুদ্ধ করব, লড়াই করব, এই মানসিকতা তো থাকবে না। তাহলে তো সেদিন জন্মটা দিতাম না, তাই না? তো সেটা বঙ্গবন্ধু বুঝেছিলেন, কিন্তু ওই যে বললাম সবাই বঙ্গবন্ধু হয় না। আর এই জন্যই আজকের সন্ধ্যাটা আমি বঙ্গবন্ধুকেই উৎসর্গ করেছি শুরুতেই। তো এখন কিন্তু ভারতের সীমান্তে এই যে সেভেন সিস্টার্স নিয়ে আপনারা এত ভয়ে দড়িয়েছেন আমাদের, এত থ্রেট দিয়েছেন, যে আমরা কিন্তু সীমান্তে পুরো সীমান্তের মানে যত আমাদের সমরাস্ত্র, যত রকমের ডিফেন্স আর্টিলারিজ দরকার, অসংখ্য আর্মি, তারপরে যুদ্ধ বিমান, সবকিছু নিয়ে কিন্তু আমরা রেডি আছি, আমাদের নেভি রেডি আছে। আমাদের নেভি একটা সময় প্রধানমন্ত্রীকে জানান, প্রধানমন্ত্রীকে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের সাথে যুদ্ধ করতে এবং গোটা বাংলাদেশটাকে গ্র্যাব করতে কতক্ষণ লাগবে, তো উনি বলেছিলেন 50 মিনিট, তাতে গোটা বাংলাদেশ আমাদের কন্ট্রোলে চলে আসবে। তো আজকে নিশ্চয়ই যদি যুদ্ধ হয় তাহলে সিভিলের কোনো ক্ষতি হবে না, ভারত এইভাবেই যুদ্ধ করবে যে যুদ্ধটা যাতে আর্মি টু আর্মি হয়, কোনো সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, মহিলা, বাচ্চা যাতে মারা না যায়। কিন্তু আজ যদি যুদ্ধ হয় তাহলে ফলাফল কি হবে আপনারা কিন্তু বিলক্ষণ জানেন, আমি আর বলছি না। আমি যদি এটা নিজের মুখে বলি আবার, তাহলে আপনারা কেউ কেউ ভাবতে পারেন যে রজতদা কি পেশির আস্ফালন করছে, কিন্তু করব কেন, রজতদা কি বোকা নাকি? রজতদার দেশ তো বাংলাদেশ, তার বাবা তো সেই দেশে জন্মেছে, 14 পুরুষে বসত ভিটে, ওটাই আমার। মাত্র তো 1950 সালে আমরা এদেশে এসেছি, তারপর থেকে আমরা ভারতীয় হয়েছি। তো ইতিহাসটা তো সেই মাটিতেই গ্রথিত আছে, ওটাই তো আমার শিকড়। তো কাজেই বাংলাদেশকে ছোট করে আমি বড় হব না, বাংলাদেশকে ছোট করে আমি নিজে ছোট হয়ে যাব। আর বাংলাদেশের কোনো উপকার উপকার করতে পারলে আমি আমার বাবার আশীর্বাদ পাবো, এবং আজও যে লাইফটা করতে এসেছি বা যেটুকু যা করছি 5ই আগস্টের পরবর্তী আহ, বিদেশ বিভাগের প্রধান হিসেবে, সেটা কিন্তু এই দায়বদ্ধতা থেকেই যে দেশটা আমার, ওটাই আমার পিতৃভূমি, পুণ্যভূমি, যে মাটিকে আমি শ্রদ্ধার সাথে প্রণাম করি। তো কাজেই যুদ্ধ হলে পরে কি ফলাফল হবে সেটা আপনারা বিলক্ষণ জানেন। তবে আমরা আমাদের নীতির থেকে সরে আসিনি, সিদ্ধান্ত থেকে সরে আসিনি, বিলম্বিত হচ্ছে, ডেফার্ড হচ্ছে, কিন্তু ভবিতব্য পাল্টে যায়নি। যেটা শোনার জন্য আপনারা বসে আছেন, নেত্রী ফিরবেন, নেতার বেশিই ফিরবেন, ফিরে উনি প্রধানমন্ত্রীর আসনটাই অলংকৃত করবেন। এবং আমি ডক্টর ইউনূসকে বলবো নিজের হাতে যাতে প্রধানমন্ত্রীর জন্য চেয়ারটা উনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, কারণ নেত্রীর ময়লা চেয়ারে বসেন না, এটাই ভবিতব্য। সেফ করে রাখুন। হতে পারে যে ইট মে টেক অ্যানাদার কাপল অফ মান্থস, মান্থ অর 2 অর ইভেন 3-4 মান্থস, তেমন কিছু হলেও হতে পারে। নেত্রী কিন্তু ফিরছেন। এক ফোঁটা আমাদের পরিকল্পনা, এক ফোঁটা আমরা আমাদের পরিকল্পনা থেকে সরে আসিনি, শুধু বাস্তবায়নে একটু সময় লাগছে। কারণ প্রেক্ষাপট পাল্টে যাচ্ছে প্রতিদিন। আর আমরা এই অবস্থায় নেত্রীকে ছেড়েও দেব না যে ওনার লাইফ রিস্ক হয়ে যায়, উনি যাওয়ার পরে আবার একটা অশান্তির আগুন জ্বলে। উনি যাবেন, প্রধানমন্ত্রীর আসন অলংকৃত করবেন ডক্টর ইউনূস, এবং এই যে এইসব ওই কি সব ভুলভাল লোকজন, পড়াশোনাও জানে না, একেবারে মূর্খের হাতে গাড়ি স্টিয়ারিং পড়লে যা হয়, মাহফুজ আলম, সার্জিস, হ্যাঁ, একেবারেই আকাট মূর্খ। তো আমাদের যারা রিক্সা ফিক্সা চালায় এরাও কিন্তু এদের থেকে অনেক শিক্ষিত। কথাবার্তা শুনলে, ফেসবুক পোস্ট গুলো শুনলে, এদেরকে মানুষ বলবেন না কি বলবেন না আপনারা বুঝে নিন।
তো এদেরকে আমি একটা আজকে সতর্ক বার্তা দিতে চাই যে কে কোন দেশে পালাবেন, কোথায় পালাবেন, একটু দেখুন ব্যবস্থা ট্যবস্থা করে রাখা যায় নাকি। কারণ পলিটিক্যাল অ্যাসাইলাম তো কেউ দেবে না আপনাদের, হ্যাঁ। কারণ সারা বাংলাদেশ আজকে, সারা বিশ্ব আজকে বাংলাদেশকে ঘৃণার চোখে দেখছে। তো আপনাদের সবারই কিন্তু এর পরের ডেস্টিনেশন হবে অন্ধকারের কালকুঠুরি। আর সবাই কিন্তু বিচারে আসবেন। গত পরশুদিনও কিন্তু নেত্রী কোনো একটা প্ল্যাটফর্মে বলেছেন যে সবাইকে বিচারের আওতায় আনা হবে এবং কেউ কিন্তু এই প্রক্রিয়া থেকে বাদ যাবে না। এটাই বাস্তব। রাত হয়েছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। নেত্রী ফিরছেন, নেতার বেশি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে সালাম জানিয়ে, নমস্কার জানিয়ে, শুভরাত্রি।